রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এবং মহৎ কর্ম স্বল্প পরিসরে তুলে ধরা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। সারা জীবনব্যাপী তিনি যা সৃষ্টি করেছেন এবং যে মহৎ কর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার তালিকা বলে শেষ করা সম্ভব নয়। তবু এমন কিছু প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলি পাঠ করলে রবীন্দ্রনাথের সৃষ্টি এবং তার মহৎ কর্ম সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারি, অথচ স্বল্প পরিসরের মধ্যেই। আমরা আজকে বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদ পবিত্র সরকারের লেখা রবীন্দ্রনাথ জীবন ও কর্ম এই প্রবন্ধটি পাঠ করব। আশা করছি এই প্রবন্ধটি শেষ পর্যন্ত শুনলে সকলের ভালো লাগবে। রবীন্দ্রনাথ জীবন ও কর্ম। সুন্দর সৃষ্টি, গভীর মনীষা ও মহৎ কর্মের এমন অফুরন্ত দীর্ঘস্থায়ী প্রেরণা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর কোনো মানুষ এদেশে জন্মেছেন কিনা সন্দেহ। পৃথিবীতেই এই ধরনের প্রতিভা বিরল। এ মানুষটি রচনা করেছেন প্রায় ২৫০০ কবিতা, ১০০র বেশি ছোট গল্প, ১৩টি উপন্যাস, ছোট বড় মিলিয়ে প্রায় ৬০টি নানা ধরনের নাটক ও নাটিকা লিখেছেন। বহু নাটক তিনি একাধিক রূপে প্রকাশ করেছেন এবং রক্তকরবী নাটকের ১০টি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। কথা ও সুর দিয়ে সম্পূর্ণ করে রচনা করেছেন প্রায় ২০০০ গান, যা এখন রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত ও জনপ্রিয়। তার লেখা চিঠিপত্র হবে অন্তত ৭ থেকে ৮,০০০। নিজের রচনা ইংরেজিতে অনুবাদ করেছেন প্রচুর। তার স্বরচিত ইংরেজি কাব্যগ্রন্থ ৮টির মতো, পত্র ও প্রবন্ধের বই প্রায় ১১টি। ৬০ বছর পার হয়ে যখন ছবি আঁকা শুরু করলেন, অবিশ্রান্তভাবে এঁকে ফেললেন ৩,০০০-এর মতো ছবি। দেশে ও বিদেশে তার অবিরাম ভ্রমণ চলেছে। জীবনে কত বক্তৃতা দিয়েছেন, কতবার অভিনয় করেছেন, নিজের ও অন্যের নাটক মঞ্চস্থ করেছেন, অন্যদের গান ও অভিনয় শিখিয়ে ঋতু উৎসব ও অন্যান্য বহু উৎসবে যোগ দিয়েছেন। তার পুরো হিসেব এখনো হয়নি। সেই সঙ্গে মধ্যবঙ্গে আর উড়িষ্যার পিতৃপুরুষের জমিদারির তত্ত্বাবধান করেছেন। সেখানে ব্যাংক, সমবায় ইত্যাদি প্রজাহিতকর কর্মের উদ্যোগ নিয়েছেন। আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বেশ কিছুদিন। শান্তিনিকেতনে একটি আশ্রম বিদ্যালয় এবং পরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সেই সঙ্গে শ্রীনিকেতনে গড়ে তুলেছেন পল্লীবাসীদের জীবন উন্নয়ন কেন্দ্র। যৌবনকালে বঙ্গভঙ্গ ও নানা রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আবার অন্যদিকে পারিবারিক ও সামাজিক কর্তব্যে তার কোনো শৈথিল্য বা উপেক্ষা ছিল না। স্বামী, পিতা, ভ্রাতা, পুত্র ও বন্ধু হিসেবে তিনি ছিলেন আগ্রহী, দায়িত্ববান। তার সৃষ্টি ও কর্মের এই তালিকা অবশ্যই সম্পূর্ণ নয়, তবু এর থেকেই রবীন্দ্রনাথের প্রায় অতি মানবিক ব্যক্তিত্ব ফুটে ওঠে। কোথায় তার এমন অন্তহীন শক্তি ও সৃষ্টির উৎস ছিল, সে এক রহস্য। বিশেষত যখন দেখি যে তার জন্ম হয়েছিল এক অতি বৃহৎ পরিবারে। পিতামাতার ১৫টি সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র।
বংশগত ও পারিবারিক পটভূমি। বৃহৎ, মহৎ, প্রভূত সম্পত্তিশালী এবং সংস্কৃতি ও প্রগতি কর্মে কলকাতার শ্রেষ্ঠ কেন্দ্র ছিল যে ঠাকুর পরিবার, তাদেরই জোড়াসাঁকোর ভবনে জন্মেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর পুত্র রবীন্দ্রনাথ। এই ঠাকুরবাড়ি 1784 সালে নির্মিত হলেও রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের সময়ে এটি বিত্ত বৈভবে বিশেষ সম্ভ্রান্ত হয়ে ওঠে এবং দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এই গৃহকে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। তার পুত্রকন্যারা আবার সাহিত্য, নাটক, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদির সফল অনুশীলনের মধ্য দিয়ে এই গৃহের সাংস্কৃতিক মহত্ব প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন উচ্চমানের দার্শনিক ও তত্ত্বজিজ্ঞাসু। মধ্যম অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে প্রথম আইসিএস। চতুর্থ অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ প্রসিদ্ধ নাট্যকার, চিত্রশিল্পী ও বহু বাদ্যকুশল সঙ্গীত গুণী। এক দিদি স্বর্ণকুমারী দেবী বাংলার প্রথম মহিলা কথাশিল্পী। জীবন ও কর্ম। রবীন্দ্রনাথ এক বিচিত্র কর্মা, অসামান্য প্রতিভা, কিন্তু তার স্কুল কলেজের কোনো ডিগ্রি নেই। বৃহৎ পরিবারের নিঃসঙ্গ এই বালক পরিচারকদের তত্ত্বাবধানে শৈশব কাটিয়েছিলেন। ওই নিঃসঙ্গতা এবং গৃহবন্দী শৈশব তাকে স্বভাবে কিছুটা লাজুক ও আত্মমুখীন এবং সেই সঙ্গে কল্পনা প্রবণ করে তুলেছিল। হয়তো এই অভিজ্ঞতা থেকেই জন্মেছিল তার সুদূরের পিপাসা, কখনো কল্পনায়, কিছুটা অধ্যয়নে এবং ব্যাপক ভ্রমণে। তিনি সারা জীবন একদিকে সমস্ত পৃথিবীর সৌন্দর্য ও আবেগকে, অন্যদিকে মানব সংসারের বিপুল সুখ দুঃখ, সুন্দর অসুন্দরকে আত্মসাতের চেষ্টা করেছেন। বাড়িতে দাদা হেমেন্দ্রনাথ খুবই যত্ন নিয়েছিলেন বালক রবীন্দ্রনাথকে সর্বতোমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে। কিন্তু ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল, পরপর স্কুল বদল করেও তার প্রথাগত শিক্ষা অসমাপ্ত থাকে। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা কোনো লক্ষ্যে পৌঁছয়নি। অবশ্য এই ছিন্ন বিচ্ছিন্ন ছাত্র জীবন শেষ হওয়ার অনেক আগেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। গানও বেজে উঠেছিল তার গলায়। তবে যদু ভট্টের মতো গুণীও তাকে গানের নিয়মবদ্ধ তালিমের দিকে আকৃষ্ট করতে পারেননি। অর্থাৎ সব ক্ষেত্রেই তার শিক্ষা ছিল স্বশিক্ষা, গোপন, কঠোর আত্মপ্রস্তুতি। তার পাঠ্যগ্রন্থ ছিল পৃথিবী ও মানব জীবন, তার ছন্দ, সুর, সৌন্দর্য। এই শিক্ষায় তার কোনো ফাঁকি ছিল না। 12 বছর বয়সে 1874 খ্রিস্টাব্দে তার কবিতা অভিলাষ প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়, আর প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশ পায় 1878 সালে। তার সৃষ্টি ও প্রকাশের আলোচনা আমরা পরে করছি। যদি সেসব থেকে বিচ্ছিন্ন করে তার ব্যক্তি জীবনের বিস্তারকে দেখি, তাহলে তাকে মনে হবে এক বিশাল বৃক্ষের মতো, যা ধীরে ধীরে বর্ধিত, ব্যাপ্ত ও পরিণত হয়েছে। একটা বয়স পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন তার 2 ভাতৃবধূ জ্ঞানদানন্দিনী ও কাদম্বরী দেবীর স্নেহের আশ্রয়ে। তারাই, বিশেষ করে জ্যোতিরিন্দ্রনাথ ও কাদম্বরী, ছিলেন তার সৃষ্টির সহায়ক ও
ও প্রেরণা স্বরূপ। 1883-তে রবীন্দ্রনাথের বিবাহ হল ভবতারিণীর সঙ্গে। পরে অবশ্য তার নাম হয় মৃণালিনী। তার 5 মাস পরে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। এই সময়ে পিতার প্রতিষ্ঠিত আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হয়ে রবীন্দ্রনাথ যেন পূর্বকদের পক্ষপুটের আশ্রয় ছেড়ে নিজের স্বাধীন ব্যক্তিত্বে প্রতিষ্ঠিত হলেন। এখন তার সৃষ্টিকর্মের বিচিত্র উৎস যুক্ত হয়েছে। অনুরাগী এবং সুহৃদ গোষ্ঠীও তৈরি হয়েছে। এই সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সংক্ষিপ্ত ধর্মীয় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ভবিষ্যৎ জীবন ও কর্ম সম্বন্ধে নানা শৌখিন পরিকল্পনাও এখন মাথায় আসছে। এর মধ্যে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে মধ্যবঙ্গে জমিদারি দেখার দায়িত্ব দিয়ে পাঠালেন। এ মূলত বৈষয়িক দায়িত্ব, কিন্তু পদ্মা ও অন্যান্য নদীর বুকে পদ্মা বটে বিচরণের এই পর্বে তার সৃজনশীলতা উচ্ছ্বসিত হয়ে উঠল। সাধনা পত্রিকা 1891 থেকে 95 পর্যন্ত সেই পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করলেন 1894 সালে। এই বছরেই বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠার পর হলেন তার এক সহ সভাপতি। জমিদারির সূত্রে কুষ্টিয়াতে পাটের ব্যবসা, আখমারায় কল বসানোর নানা উদ্যমে তাকে পায়। রাজনৈতিক সম্মেলনেও যোগ দিতে দেখি। 1898 ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান। 1901 সম্পাদক হন নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকার। এর মধ্যে জন্ম নিয়েছে তার 3 কন্যা, মাধুরীলতা, রেণুকা ও মীরা। জন্মেছে 2 পুত্র, রথীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ। 1901 বড় 2 মেয়ের বিবাহ হল। এবছরেই 7 পৌষ শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করলেন আশ্রম বিদ্যালয়। পরে শান্তিনিকেতনে হয়ে ওঠে তার স্থায়ী কর্ম ও সৃষ্টির আশ্রয়। এরপরে কয়েকজন ঘনিষ্ঠ প্রিয়জনের মৃত্যু তাকে পরপর আঘাত করে। তাকে ঈশ্বরের মতো এক কাল্পনিক আশ্রয়ের কাছে ব্যাকুল আত্মনিবেদনে বাধ্য করে। 1899 সালে ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর, 1902 স্ত্রী মৃণালিনী, 1903 মধ্যমা কন্যা রেণুকা ও 1904 শান্তিনিকেতনে তরুণ অনুরাগী সতীশচন্দ্র রায়, 1905 পিতা, 1907 কনিষ্ঠ পুত্র সমীন্দ্র বিদায় নিলেন। এই শোক তাকে একদিকে পৌঁছে দিচ্ছে ব্যক্তিগত এক ঈশ্বরের সন্ধানে, যিনি একাধারে সখা ও প্রভু। অন্যদিকে 1904 থেকে নিয়ে আসছে দেশ প্রেমের নানা বিক্ষোভ ও আন্দোলনের কেন্দ্রে। বঙ্গভঙ্গ আন্দোলন উপলক্ষে রচিত হল তার অধিকাংশ স্বদেশী গান। দেশপ্রেমের মূল অর্থ অন্বেষণ করে লিখলেন গোরার মতো এক মহাকাব্যিক উপন্যাস। আবার তার পাশাপাশি রচিত হল গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালির মতো ব্যক্তিগত ঈশ্বর ভাবনায় সঙ্গীতমালা, ডাকঘরের মতো মৃত্যুবোধের রূপক নাট্য। 1912 খ্রিস্টাব্দে তৃতীয়বারের মতো ইউরোপে গিয়ে পৌঁছলেন। সঙ্গে নিজেরই ইংরেজিতে অনুবাদ করা কিছু কবিতা। এই সব অনুবাদ শুনে ইয়েটসের মতো কবিরা মুগ্ধ হলেন এবং গীতাঞ্জলি বা সং অফারিংস নামে তা অবিলম্বে প্রকাশিত হল। 1913 সালে এই ক্ষুদ্র গ্রন্থ নোবেল পুরস্কার লাভ করল। মানুষটির দীর্ঘ প্রায় অনাটকীয় জীবনে এই হলো সবচেয়ে বৃহৎ নাটকীয় ঘটনা
এবং এই ঘটনা তার পরবর্তী জীবনকে আগেকার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্র দান করে। স্বদেশে জনপ্রিয় কিন্তু মাঝে মাঝে বিদ্বেষপূর্ণ আক্রমণের লক্ষ্য এই কবি এবার হয়ে ওঠেন সারা পৃথিবীর নাগরিক, বিশ্বকবি ও বিশ্বদ্রষ্টা। এবার শুরু হয় তার জীবনের অন্তহীন পরিভ্রমণের পর্যায় দেশে ও বিদেশে। 1915-তে দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি তার ফিনিক্স স্কুলের ছাত্রদের নিয়ে এলেন শান্তিনিকেতনে। ওই বছরেই ব্রিটিশ সম্রাটের সম্মান হিসাবে নাইটহুড বা স্যার উপাধি পেলেন। ব্যক্তিগত ভ্রমণের পর্ব শেষ হলো। এবার আমন্ত্রিত ভূ পর্যটন শুরু হলো রবীন্দ্রনাথের। প্রথম মহাযুদ্ধের পটভূমিকায় 1916-তে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে বক্তৃতা সফর। এতে জাতীয়তাবাদের সংকীর্ণতার সমালোচনা করায় দু দেশেই বেশ কিছু লোকের বিরাগ ভাজন হলেন। 1917-তে জাতীয় কংগ্রেসের মঞ্চে উঠে শেষবারের মতো সংগঠনবদ্ধ রাজনীতিতে যোগ দিলেন। দেশেও প্রচুর ভ্রমণ চলছে, আর মনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রূপ লাভ করছে। 1919-এ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে যখন ইংরেজ শাসকের সৈন্যরা 379 জন নিরস্ত্র ভারতীয়কে হত্যা করল, প্রবল বেদনায় স্যার উপাধি বর্জন করলেন। ফলে 1920-তে আবার লন্ডনে যাওয়ার পর ইংরেজদের সংবর্ধনা একটু কম হলো। ইংল্যান্ডে যাই ঘটুক, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানিতে তার বক্তৃতা শুনতে অস্বাভাবিক ভিড় হলো। মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এলেন এই পর্বে। ফিরে এসে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন 1921 সাল 23শে ডিসেম্বর। পরের বছর চার্লস এলমহার্স্টের নেতৃত্বে কাছাকাছি সুরুল গ্রামে স্থাপন করলেন গ্রামীণ শিল্পকর্ম প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, যার নাম হবে শ্রী নিকেতন। এসব প্রতিষ্ঠানে তার কীর্তি যত, দায়ও ততটাই। দেশের নানা শহরে নাটক ও নাচ গানের অনুষ্ঠান করে অর্থ সংগ্রহের চেষ্টায় তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এই সময়ে ছবি আঁকার যে প্রেরণা জেগেছে তা পরবর্তী জীবনে ব্যক্ত হয়। 1924-এ বর্মা, মালয়, সিঙ্গাপুর ছুঁয়ে চীনে পৌঁছলেন। সে দেশের নবীন প্রজন্ম তার আধ্যাত্মিকতা ও রোমান্টিক ভাবনার বিরোধী, তবু মানুষের অঢেল ভালোবাসা পেলেন সেখানে। চীন হয়ে জাপান এবং সেখান থেকে ফিরেই পেরু থেকে আমন্ত্রণ। পেরু অবশ্য পৌঁছতে পারেননি। অসুস্থ হয়ে আর্জেন্টিনার বুয়েন্স এয়ারেসে বিশ্রাম নিতে হলো। সেখানে ভিক্টোরিয়া ও কাম্পোর সানুরাগ সেবা তার উত্তর জীবনে মাধুর্যের সঞ্চার করল। 1925-এ ভারতীয় দর্শন কংগ্রেসের সভাপতিত্ব এবং উত্তর ভারত ও পূর্ববঙ্গ ভ্রমণ। 1926-এ মুসোলিনির আমন্ত্রণে ইতালি যাওয়ায় তার ফেসি বিরোধী বন্ধুরা বিভ্রান্ত হয়েছিলেন। তাই তিনি ভিলেনুভেতে রোমারোলার সঙ্গে দেখা করে সে সংশয় নিরসন করলেন। ইউরোপে সুবিস্তৃত ভ্রমণ সেরে মিশর হয়ে দেশে ফিরলেন। ফেরার পর নটির পূজার অভিনয়ে ভদ্রঘরের মেয়েদের নৃত্য চর্চার সূচনা হল। 1927-এ দেশে রাজপুতানা, গুজরাট, অসম, দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়, জাভা, বালি, থাইল্যান্ড ভ্রমণ। 1928-এ শান্তিনিকেতনের কঠোর মাটিতে বৃক্ষরোপণ উৎসব হল, যা আজকের বৃক্ষরোপণ আন্দোলনের পূর্বসূত্র। পরের বছর জাপান, কানাডা, আবার জাপান ও
ও ইন্দো চীনে। অক্সফোর্ডে হিবার্ট বক্তৃতা দিতে গেলেন 1930 সালে। এই বছরে শ্রীমতী ওকাম্পোর সহায়তায় প্যারিস শহরে তার অঙ্কিত ছবির প্রদর্শনী হল। জার্মানি, সুইজারল্যান্ড হয়ে সেপ্টেম্বরে পৌঁছলেন সোভিয়েত দেশে এই জন্মের তীর্থ দর্শন সেরে আসার জন্য। মস্কোতে হলো তার ছবির প্রদর্শনী। সে দেশের জনশিক্ষা ও উজ্জীবনের চেষ্টা তাকে মুগ্ধ করল। সোভিয়েত দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে চিত্র প্রদর্শনী ছাড়া উল্লেখযোগ্য কিছু ঘটল না। ফেরার পর কখনো বিশ্রাম, কখনো সহায়তার সন্ধানে দেশের নানা জায়গায় ভ্রমণ। কিন্তু 1932-এ দেশের বাইরে ইরানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিড়ী বক্তৃতা 1933-এ। পরের বছর সিংহলে গিয়ে সেখানে তৈরি করে এলেন এক সাংস্কৃতিক আন্দোলন। বিশ্বভারতীর জন্য সাহায্য চেয়ে ভ্রমণে বিরতি নেই। অনুষ্ঠান, সভা সমিতিও অবিরল। 1937-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণ দিলেন বাংলা ভাষায়। এবছরে সেপ্টেম্বরে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। সুস্থ হতে না হতেই আবার অবিশ্রান্ত কাজ ও ভ্রমণ। একেবারে শেষ বছরগুলিতে দ্বিতীয় মহাযুদ্ধ এবং জাপানের চীন আক্রমণ তাকে মর্মান্তিক আঘাত করেছিল। সভ্যতার এই সংকটে তবুও তিনি বললেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। শেষ গান রচনা করলেন, ওই মহামানব আসে। তারপর 1941-এ এলো শেষ অসুস্থতা। অস্ত্রোপচার ব্যর্থ করে দিবসের শেষ সূর্য অস্তমিত হলেন। সাহিত্যকর্ম, কবিতা, কল্পনাশ্রিত ইতিহাস পটভূমি ও রোমান্টিক বিচ্ছেদময় প্রেম তার প্রথম দিককার কাব্যসূত্র। কবি কাহিনী 1878, বনফুল 1880। সন্ধ্যা সঙ্গীতে নৈরাশ্য বিষাদের পর্ব শেষ হল। 1883-তে প্রভাত সঙ্গীতে জীবন সম্বন্ধে এক আনন্দময় অস্থিবোধের উৎসার ঘটল। প্রভাত সঙ্গীত সম্ভবত তার সমস্ত কাব্যের ভূমিকা। নারী ও নিসর্গের সৌন্দর্য মুগ্ধতা ছবি ও গানে। কড়ি ও কমলে নারীর সৌন্দর্য বিষয়ে এক আবেগ তপ্ত অথচ পূজানমিত বোধ। মানসীতে নারীর প্রেম কবির মনে অন্তর্দ্বন্দ্বে রূপ নিচ্ছে। সে কতটা ভোগ্য, কতটা শিল্প, কতটা ব্যক্তির, কতটা বিশ্বের। সহজ জীবন ও পৃথিবীর প্রতি গভীর ভালোবাসা সোনার তরীর ভিত্তি। চিত্রাতে আবার যেন নৈর্ব্যক্তিক সৌন্দর্যের কল্পনা, নিজের সৃষ্টি উৎসের সন্ধান। গ্রামীণ মানবতা ও নিসর্গের খণ্ড মনোরম ছবি পায় চৈতালিতে। ব্যতিক্রমী কণিকায় সংকলিত হল নীতিমূলক ও সরস ক্ষুদ্র কবিতার গুচ্ছ। হয়তো তার মনে এখন জেগে উঠেছে মনুষ্যত্বের সৎ ও মহৎ মূল্যের সন্ধান। সেই সন্ধান বিস্তারিত হচ্ছে প্রাচীন ভারতে ও ইতিহাসে, কথা, কল্পনা ইত্যাদি কাব্যগ্রন্থে। হয়তো তার মনে এখন জেগে উঠেছে মনুষ্যত্বের সৎ ও মহৎ মূল্যের সন্ধান। সেই সন্ধান বিস্তারিত হচ্ছে প্রাচীন ভারতে ও ইতিহাসে রোমান্টিক অতীত চর্চার সঙ্গে সঙ্গে। এর মধ্যে খেলাচ্ছলে লঘু অথচ গভীর হয়ে গেলেন খনিকার কবিতাগুলিতে। সরস কথ্যতা ও কৌতুক এ কাব্যে সহজ ছন্দে দুলে উঠল। এক ভিন্ন সুর, এক সর্বশক্তিমান প্রভু ও ঈশ্বরের কাছে আকুতি ও প্রণতি। সেই সঙ্গে পৃথিবীতে অসুস্থ রাষ্ট্রিক দ্বন্দ্বের ছায়া দেখা দিল নৈবেদ্যতায়। স্ত্রীর বয়ানে
বেদনাময় শোকোচ্চারণ স্মরণে। শিশুতে মাতৃহীন শিশুদের পিতা শিশুর চোখে, শিশুর কাছে পৌঁছে দেখছেন বড়দের পৃথিবীকে। পরপর ঘনিষ্ঠজনের মৃত্যু আসছে, তাই খেয়াতে ঈশ্বর আসছেন নানা রূপক হয়ে। পরে গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালিতে মূলত তাকে আমরা জীবন ও নিসর্গ জুড়ে দেখতে পাব। কিন্তু প্রথম মহাযুদ্ধের অভিঘাত কবিকে ছিনিয়ে আনলো এই আত্মসমর্পণের বেদি থেকে। বোলাকাতে এসে পড়ল জীবনের নিত্য গতিশীল বেদনা ও আবেগ। পলাতকাতে পাচ্ছি ভারতীয় নারীর শাসিত সংকীর্ণ জীবনের প্রতিবাদ। রবীন্দ্রনাথের এই সময়কার গল্পে উপন্যাসও আমরা এর বিস্তার লক্ষ্য করব। 1922-এর লিপিকা চমৎকার গদ্য, লিরিক ও রূপকথার সম্ভার। শিশু ভোলানাথে শিশুর বাস্তব ও রূপক ভূমিকা। পূরবীতে এলো প্রাক্তন যৌবনের স্মৃতিমেদুর বিষণ্ণতা ও সৌন্দর্য। ওকাম্পোর সঙ্গে পরিচয়ে যা উদ্দীপিত হয়েছিল প্রেমের নৈর্ব্যক্তিক রূপের বৈচিত্র্য মহুয়াতে। বনবাণীতে বৃক্ষলতাময় নিসর্গের বন্দনা। নটরাজ ঋতুরঙ্গশালায় বিশ্ব নিসর্গের আবর্তন ও নটরাজের নৃত্য এক হয়ে গেছে। এরপরে পালাবদল ঘটিয়ে পুনশ্চয় গদ্য কবিতার বাস্তব পৃথিবীর রূঢ়তা ও সুন্দরকে ধরতে চাইলেন। পরের শেষ সপ্তক, পত্রপুট আর শ্যামলী গদ্য ছন্দে নিয়ে এলো নানা তাত্ত্বিক অভিজ্ঞতা। ছন্দে ফিরে এলেন খাপছাড়া আর ছড়ার ছবির খামখেয়ালি ছড়ায়। প্রান্তিকে অসুস্থতাজনিত মৃত্যু চেতনার ছাপ পড়েছে, কিন্তু সেঁচুতি, প্রহাসিনী, আকাশ প্রদীপ আর সানায়ে আবার উজ্জ্বল স্মৃতিবেদনায় জীবনেরই ছায়া ফিরে এলো। শেষে রোগ শয্যায় আরোগ্য, জন্মদিনে এবং শেষ লেখার কবিতাগুলিতে কৃতজ্ঞ চিত্তে মানুষ, পৃথিবী আর জীবনকে বললেন তার ভালোবাসা আর ভালো লাগার কথা। সকলকে যেন বিদায় সম্ভাষণ জানালেন। নাটক। প্রথম নাটক রুদ্রচন্ড 1881, কিছুটা কল্পিত ইতিহাসবদ্ধ মেলোড্রামা। পুরাণ মহাকাব্য নির্ভর গীতি নাটকে বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া তার নিজস্বতা জেগে উঠল। নলিনী আর মায়ার খেলা, প্রেমের আশা নিরাশা, ভ্রম ও বেদনা নিয়ে গানে গাঁথা নাটক। শেক্সপিয়ারীয় সংঘাতময় কাব্যনাটকের সূত্রপাত রাজা ও রানীতে 1889। তার সাফল্য বিসর্জন 1890। এইসব শোকান্তক নাটকের পরেই আবার কলকাতার উচ্চ মধ্যবিত্ত জীবনের লঘু ও উদ্ভট ঘটনা নিয়ে প্রহসন ও কৌতুকময় নাটক নাটিকা লিখছেন। গড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, বিচিত্র কল্পনাময় হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, প্রজাপতি নির্বন্ধ নামেই উপন্যাস, আসলে তা প্রহসনের ছদ্মরূপ। তাই চিরকুমার সভা নামে পুনর্লিখিত হয়ে প্রহসনের রূপ পেয়েছে 1926-এ। তবে নাট্যকার রবীন্দ্রনাথ নিজের স্বকীয়তা অর্জন করলেন শারদোৎসবে। এক ধরনের মুক্ত নাট্যকলার আবিষ্কার করে। পরবর্তী মুকুট, প্রায়শ্চিত্ত, আখ্যানবদ্ধ গদ্যনাট্য, বিদায় অভিশাপ পূর্ববর্তী কাব্যনাট্যের ধারাকে বহন করছে। রাজাতে পুনর্লিখন অরুব্রতন 1920 ও গীতিনাট্য সাপ মোচন। ফিরে এলেন তার রূপক সাংকেতিক মুক্তবদ্ধ নাট্যরীতিতে। তারই অনুবর্তন চলল ডাকঘর 1912, অচলায়তন 1912, পুনর্লিখন গুরু 1918, ফাল্গুনী 1916, মুক্তধারা 1922, বসন্ত 1923, রক্তকরবী 1926 ও কালের যাত্রা 1932।
তাসের দেশ 1933, আর কলকাতার উচ্চবিত্ত সমাজের আখ্যান নির্ভর গদ্য নাটক বাঁশরি 1933 আর চণ্ডালিকা 1933 ব্যতিক্রম নিয়ে একেবারে শেষ পর্যায়ে তৈরি হল নৃত্যনাট্যের উজ্জ্বল সম্ভার চণ্ডালিকা 1938 সালে। চিত্রাঙ্গদা 1936 ও শ্যামা 1939, যেগুলি এখনো মুহুর্মুহু অভিনয়ে অতিশয় জনপ্রিয়। উপন্যাস ও ছোট গল্প। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাবিত ইতিহাস ভিত্তিক আখ্যানের ধারায় রচিত হয়েছিল প্রথম দুই উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 ও রাজর্ষি 1887। চোখের বালি 1903। চলে এলেন বাস্তব নরনারীর আকাঙ্ক্ষা ও মনোভঙ্গের কাহিনীতে। এর মধ্যে রচিত হয়ে গেছে তার শ্রেষ্ঠ কিছু ছোট গল্প: দেনা পাওনা, এক রাত্রি, কাবুলিওয়ালা, ছুটি, শাস্তি, নিশীথে, যার তালিকা দীর্ঘ। নৌকাডুবি 1906, কাহিনী মানব সম্পর্কের একটু সাজানো সমস্যা নিয়ে। প্রজাপতির নির্বন্ধ প্রহসনধর্মী, কিন্তু 1910-এ গড়াতে তৈরি হল স্বদেশানুরাগ ও ভারতীয়তার সত্তা সন্ধানের গদ্য মহাকাব্য। ঘরে বাইরেতে মানুষ ও রাজনীতির সংঘাত, চতুরঙ্গ যেন অস্তিত্বের এই অর্থ সন্ধান। দীর্ঘদিন পরে যোগাযোগ 1929, শক্তি ও সৌন্দর্যের দুই বিরোধী সংস্কৃতির দ্বন্দ্ব। শেষের কবিতায় প্রেম ও বিবাহের মধ্যে একটি কল্পিত দ্বন্দ্বের প্রখর অথচ কাব্যময় নিরীক্ষা। আর দুই বোন 1933, মালঞ্চ 1934, ত্রিকোণ প্রেমের তাপময় বাস্তব ছবি। শেষ উপন্যাস 4 অধ্যায় 1934, মানুষ ও রাজনীতির দ্বন্দ্বের আখ্যান পুনরাবৃত্ত হল। রবীন্দ্রনাথের গল্প রচনার শ্রেষ্ঠ পর্ব 1891 থেকে 1895 মধ্যে, যখন তিনি পদ্মার বুকে ভেসে জমিদারি ও দরিদ্র গ্রামীণ মানব জীবন পরিদর্শন করছেন। পল্লী বাংলার সুখ দুঃখ সমস্যা সৌন্দর্য তার এই সময়ের গল্পে প্রতিভাত। এই সব গল্পে দরিদ্র ভারতের মুখচ্ছবি আমরা প্রথম দেখতে পাই। পরে 1914 নাগাদ তার গল্প নাগরিক উচ্চ মধ্যবিত্ত জীবনের, বিশেষত ওই সমাজের নারীর সমস্যাকে লক্ষ্য করেছে। স্ত্রীর পত্র থেকে প্রগতি সংহার পর্যন্ত এই ধারা। গল্পগ্রন্থ হিসেবে 3 সঙ্গী 1940 এর অন্তর্গত। এগুলিতে আছে কথনের চমৎকারিত্ব ও মৃদু তির্যক ব্যঙ্গ। তুলনায় মানবরস হয়তো কম, তবে লিপিকা গল্পগুলি রূপক ও রূপকথাধর্মী। সে ও গল্পস্বল্পের গল্পগুলি শিশু রঞ্জক, উদ্ভট কৌতুক ও কল্পনায় সরস। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, ডায়েরি। এ মানুষটির বোধ ও বিশ্বাসের পরিবর্তন তার কবিতা, নাটক আর গল্প উপন্যাসে ধরা আছে পরোক্ষভাবে, কিন্তু সাক্ষাৎভাবে তার ছবি ফুটেছে তার নানা গদ্য রচনায়। বহু ধরনের গদ্য, বিচিত্র তার মেজাজ, বিভিন্ন তার শৈলী। বিবিধ প্রসঙ্গ 1883, আলোচনা 1885, সমালোচনা 1888, প্রাচীন সাহিত্য 1907, লোক সাহিত্য 1907, সাহিত্য 1907, আধুনিক সাহিত্য 1907 এবং বহু পরবর্তী সাহিত্যের পথে 1936, সাহিত্যের বহুবিধ গ্রন্থ, প্রসঙ্গ ও তত্ত্ব বিষয়ে সূক্ষ্ম ও হৃদয়গ্রাহী আলোচনা, কোনটি ব্যক্তিগত গবেষণায় সমৃদ্ধ, কোনটি বিতর্কে বিশ্লেষণে সমুজ্জ্বল। মনোরম ও সাধু ব্যক্তিগত নিবন্ধের সংকলন চিঠিপত্র 1887, পঞ্চভূত 1897,
বিচিত্র প্রবন্ধ 1907 ও পথের সঞ্চয় 1939 চিত্র ও ভাবুকতা উভয়কেই গ্রহণ করেছে। আত্মশক্তি 1905, রাজা প্রজা 1908, সমূহ 1908, স্বদেশ 1908, সমাজ 1908 এইসব রাজনৈতিক প্রবন্ধ গ্রন্থে আত্মশক্তির উদ্বোধন ও সমাজ পুনর্গঠনের নানা প্রখর পরিকল্পনা আছে। কিন্তু সংকলন কালান্তরের 1937 প্রবন্ধাবলিতে আছে বিতর্কের আগ্রহ, এমনকি গান্ধীজির সঙ্গেও। বিতর্কের সূত্রটি আছে শিক্ষার প্রবন্ধাবলিতে, যাতে মাতৃভাষায় শিক্ষাদানের জন্য তার ব্যাকুল আগ্রহের উচ্চারণ। শব্দতত্ত্ব 1909 ও বাংলা ভাষা পরিচয়ে 1938, বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব ও ব্যাকরণ সন্ধান। ছন্দ 1936, বাংলা ছন্দ নিরীক্ষা। ধর্ম 1909 ও শান্তিনিকেতন উপদেশমালায় 1909 থেকে 1916 নিজস্ব ধর্মবোধের ব্যাখ্যান। মানবিক মহত্ব জিজ্ঞাসা ও ধর্মভাবনা নিহিত আছে তার চারিত্র পূজা 1907 জাতীয় রচনার মধ্যেও। কিছুটা সঞ্চয় 1916 ও পরিচয় 1916 সালে পাওয়া যায়। আত্মপ্রসঙ্গের আলোচনা শুরু হয়েছিল সেই ইউরোপ প্রবাসীর পত্র 1881 সাল থেকে। ইউরোপ যাত্রীর ডায়েরিতে তার অনুবর্তন, এ দুটি বই সহজ কথ্য ভাষায় লেখা। জীবন স্মৃতি 1912 সালে লেখা, সেখানে অসাধারণ সারল্যে ও সৌন্দর্যে স্মরণ করলেন তার প্রথম 25 বছরের জীবনকে। শৈশব স্মৃতি অনেক পরে তার চিঠিপত্রের বিষয় হল ভানু সিংহের পত্রাবলিতে আর কথিকা ছেলেবেলায়। চিঠিপত্র, ভ্রমণ ও ডায়েরিগুলি প্রায় সবই চলতি অভিজ্ঞতার সঙ্গে তার আদান প্রদানের দলিল। ছিন্নপত্র 1912, পরে ছিন্নপত্রাবলী 1960। পদ্মাবক্ষবাসের মনোরম বিবৃতি, জাপান যাত্রী 1919, যাত্রী 1929, ইউরোপ ও জবদ্বীপ ভ্রমণ। রাশিয়ার চিঠি 1931, জাপানে পারস্যে 1936, পথে ও পথের প্রান্তে 1938, পথের সঞ্চয় 1939। সবই দেশ, ব্যক্তি, ঘটনা ও দৃশ্যাবলী সম্বন্ধে গভীর ও সরস পর্যবেক্ষণ। ব্যক্তিত্ব ও দর্শন। এক অতীব সম্পদশালী ও সংস্কৃতিবান পরিবারের সূক্ষ্মবোধ সম্পন্ন শিশু কালক্রমে পৃথিবীর এক মহত্তম ব্যক্তিত্বে উন্নীত হলেন। কঠোর অনুশীলনের দ্বারা নিজেকে ক্রমশ সমৃদ্ধ ও বিকশিত করতে করতে তার উন্মোচন ধীর, কিন্তু ব্যাঘাত বা বিপর্যয়ের দ্বারা তেমন বিক্ষিপ্ত হয়নি। পৃথিবী ও মানব জীবনের সৌন্দর্য, আনন্দ ও অন্তর্লীন মহত্বে তার বিশ্বাস খুব অল্প বয়সেই তৈরি হয়ে গিয়েছিল। হয়তো পারিবারিক ধর্মবিশ্বাস ও ঔপনিষদিক দীক্ষা তাকে জীবনের নেতিবাচক অভিজ্ঞতাগুলিকে এক মহত্তর কল্যাণ প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেখতে শিখিয়েছিল। তাই বলে অন্যায় ও বিচারের বিরুদ্ধে প্রতিবাদ তিনি কম করেননি। ভারতের স্বাধীনতার সংগ্রাম, গ্রামীণ দরিদ্র মানুষের দুঃখ, সারল্য, সৌন্দর্য, পৃথিবীর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির আগ্রাসী দ্বন্দ্ব, শৈশব থেকে জীবনান্ত পর্যন্ত মানুষের চাওয়া পাওয়া, অনুরাগ বিরাগের বিচিত্র লীলা, শক্তিমানের দম্ভ ও অত্যাচার, সবই তিনি লক্ষ্য করেছিলেন। যেমন তীব্র চেতনার মধ্যে গ্রহণ করেছিলেন পৃথিবীর নিসর্গের সচল সৌন্দর্যকে, তার ভাবনায় ব্যক্তি মানুষকে বা শ্রেণী মানুষকে তিনি যুক্ত করতে চেয়েছেন বৃহত্তর মানবতার সঙ্গে, স্বার্থহীনতা ও কল্যাণের সূত্রে। আবার কেবল মানুষও তার কাছে এই অস্তিত্বে বিচ্ছিন্ন ছিল না। তিনি বলতে চেয়েছিলেন অন্যান্য প্রাণী ও বিশ্ব প্রকৃতির সঙ্গে সহাবস্থানের শর্তেই মানুষের সার্থক জীবনযাপন।
সারা জীবনের বিচিত্র সম্পর্ক ও ব্যক্তিগত অভিজ্ঞতা, মনন, অধ্যয়ন ও ভ্রমণ তাকে শেষ পর্যন্ত এই প্রত্যয়ে পৌঁছে দিয়েছিল যে মানুষ, জীব জগৎ ও মহাবিশ্ব এক অখণ্ড সত্তা। এরা প্রত্যেকে এক গূঢ় শুভময় সূত্রে পরস্পরের সঙ্গে যুক্ত এবং এই তিনের রক্ষা বন্ধনেই পৃথিবীকে অগ্রগতিশীল রাখবে। এই তিনের বাইরে আর কোনো সত্তা শেষ পর্যন্ত তার বিশ্বাসে স্বীকৃত হয়নি। তার মহিমার বিশ্বগত বিস্তার সম্বন্ধে স্পেনীয় দার্শনিক ওর্তেগায় গাসসেতের কথা স্মরণ করি। কোথা থেকে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর? পূব থেকে না পশ্চিম থেকে, কাছের থেকে না দূরের থেকে, আমরা জানি না। শুধু মনে হচ্ছে যে তা একসঙ্গে উঠে আসছে সেই বৃত্তাকার রেখা থেকে যা রচনা করে জীবনের দিগন্ত। সকলকে ধন্যবাদ ও নমস্কার।